তোর হাত ইনলাহন সেরি গাছে উঠছে। তন্নির মা আইয়া অলক্ষী মাগে নাম গাছে টেনে নাম। নূরজাহান বেগম সারা উঠোনময় হাঁটছেন আর চেঁচামেচি করছেন। পৃথিবীর আয়তন বিশাল, আর সমগ্র পৃথিবীর সব দুশ্চিন্তা কেবল ওনার। বাড়ির বউটা মেয়েটাকে শাসন করে না, বাপে লাই দিয়ে মাথায় তুলেছে, তুলবেই তো, প্রথম সন্তান। আর মানুষের তো প্রথম সন্তান হয় না। বাইরে রোদের কারণে কিছু দেখা যায় না, অত কড়া রোদে শরীরের রং পুড়ে কয়লা হয়ে যাবে না। আজকে মেয়েকে দেখতে আসবে, অথচ মেয়ের কোনো খোঁজ খবর আছে? বাবা গো বাবা, ওনাকে যখন দেখতে গিয়েছিল উনি তো 3 দিন ঘর থেকেই বের হননি। বেলাহাজ বেশরম মায়া মানুষ। এখনকার মেয়েদের লাজ লজ্জা বলতে নেই। নূরজাহান খুঁজে খুঁজে এবার একটা লম্বা লাঠি নিলেন। তারপর পেয়ারা গাছের আগায় বসে থাকা তন্নির পিঠে ঠাস করে একটা দিলেন। তন্নি কুঁজে হয়ে জোরে বকে উঠল, বুড়ি! ওর চিৎকার বাড়ি পর্যন্ত গেল না। বান্ধবীকে মারতে দেখে শিলা তড়িঘড়ি নেমে এলো। তন্নির দাদির বিশ্বাস নেই, ওকেও একটা দিয়ে দেবে। কথার আগে হাত চলে। নূরজাহান ফের ফুঁসে উঠলেন, মাগি তোরে আজকে লাঙের বাড়ি থেকে দেখতে আইবো। তুই একটু সাজগোজ গোসল করবি, ঢ্যাং ঢ্যাং কইরা গাছে উঠছস কেন? তন্নি গাছে থেকে কটমট করে জবাব দিল, তোমার এত শখ, তুমি করো বিয়া, আমি বিয়া করতাম না। তওবা তওবা, ও মইনিল রে, তোর মাইয়া পাগল হইয়া গেছে। শিলা আহমক চোখে তাকিয়ে রইল। তারপর উপরে তাকিয়ে চোখ ছোট করে বলল, তোর দাদি কেড়ে দিয়েছে। কিরে, বুড়ি এমন ছিচকাতুনে কেন? তন্নি দাদির গমন পথে চেয়ে রইল। পিঠটা চলছে বেশ। বুড়ির হাতের এত জোর। বাড়ির বাম পাশে বিরাট পুকুর, শ্যাওলা পড়া সবুজ দিঘির জল, একপাশে বেড়ে ওঠা কচুরিপনার স্তূপ, পুকুরের পাড় জুড়ে ফলের গাছ গাছালির বাহার। সেখানে বেশ কয়েকটা পেয়ারা গাছও আছে। গরম পড়লেই ডাসা ডাসা পেয়ারায় গাছ ভরে যায়। এলাকার সারা মানুষ খেলেও শেষ হয় না। তন্নির পছন্দের ফল পেয়ারা। এই গাছটা একটু বেশি প্রিয় তার, আর তাই দিনের অর্ধেক সময় গাছেই কাটে তার। বাকি সময় অন্য গাছে উঠতে উঠতে চলে যায়। সে নেমে এলো, বলল, এখন গিয়ে আবার কাছে আমার নামে বিচার দেবে, বুড়ির শয়তান। তুই কি চিনিস এই মহিলা হাড়ে বজ্জাত? শিলা বুঝতে পেরেছে, এমনভাবে মাথা দোলালো। দুপুর হয়ে এসেছে, দিঘির জলেও কড়া রোদের ছায়া পড়েছে। রোদের তাপে পাকা হলুদ ধানের শীষগুলো চকচক করছে। সে জিজ্ঞেস করলো, গোসল করবি না? তোকে আজ দেখতে আসবে। বিয়ে শাদী তন্নির ভালো লাগে না, তবুও সে হঠাৎ লজ্জা পেল। মৃদুস্বরে বলল, হ, তো গো সবার আগে আমার বিয়া হইব। আমারও বিয়ে ঠিক, আয় একসাথে সাঁতার কাটি। তুই গিয়ে জামা কাপড় নিয়ে আয়, আমিও আনি। শিলা চলে গেলে তন্নি বাড়িতে ঢুকলো পা টিপে টিপে। আজকে আব্বা বাড়িতে। আম্মা সকাল থেকে রান্নাবান্না করছেন। তার ছোট বোনটার খোঁজ নেই। ওটা ওর মতোই বানর, সারা পাড়া চষে খায়। তন্নির হঠাৎ লাজ লজ্জা আকাশের সাথে মিশে গেছে। বাড়িটা একতলা, উপরে ছাদ, মোটে 5টা রুম সারা বাড়ি জুড়ে, মাঝখানে একটা উঠোন। তন্নি নিজের ঘরে যাওয়ার আগে মইনুল ইসলামের ডাক শুনতে পেল। ওকে ডাকছে। তন্নি। ডাক শুনে তন্নি দাঁত কিরমির করল। হাতের বাম পাশে বাবা মায়ের ঘর, সেদিকে গেল চুপচাপ। আব্বার সামনে সে হইচই বেশি করে। এমনিতে অতি চঞ্চল কিশোরী হিসেবে সারা গায়ে পরিচিত সে। গিয়ে দেখল সেখানে নূরজাহান নিজেও দাঁড়িয়ে আছেন। তনি বুঝতে পারল সবটা। মইনুল ইসলাম জিজ্ঞেস করলেন, আমাকে কি বলছো? তন্নি দমে যাবার পাত্রী নয়। নূরজাহান শয়তানের মতো হাসছেন কাপড়ের আড়ালে, মুখ ঢেকেছেন আঁচল দিয়ে। তন্নি বলল, আজ বাদে কাল আমারে বিয়ে দিবা। তোমার আম্মা আমারে পিঠে বাড়ি দিছে, ব্যথা পাই নাই আমি? আমি কি হাতি? তোমার আম্মা আমারে হাতি ডাকে। আমার জামাই যদি আমার পিঠ দেখে, দাগটা দেখবো না? মইনুল ইসলাম কেসে উঠলেন। মেয়েটা ওনার এত অবুঝ চঞ্চল, তবুও তিনি মাকে বললেন, আম্মা, তুমি আমার মেয়েটার সাথে এমন করো কেন? সব সময় দুজনে লেগে থাকে কেন?
আসমা বেগম ঘরে এলেন। রান্নাবান্নার ঝামেলায় ওনার শরীর ঘেমে উঠেছে। পাক্কা গৃহিণীর রূপটা ওনার সাথে বেশ মানিয়ে যায়। গালগুলো আগুনের আঁচে লাল হয়ে আছে। বাম পাশের গালে কয়েকটা কালো মেস্তা পড়েছে। তিনি হাত মুছতে মুছতে বললেন, ওরা দুজনই সতীন। তন্নি মুখ বাঁকালো। এখন কথা কও না কেন? বোবা হইছো শয়তান বুড়ি। নূরজাহান দাঁতে দাঁত চেপে চলে গেলেন। ফুসফুস করলেন, ঘর কেমনে করবি মাগি? হাওড়ি এক দিক দিয়া নিব আর এক দিক দিয়া দিব বাইর কইরা। মা তন্নির দিকে এগিয়ে এলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, গোসল কর গিয়ে, একটু ক্রিম আর কাজল দিস চোখে। আমি তো দাদিকে দিয়ে শাড়ি পাঠাচ্ছি। তন্নি কথা বলল না আর। মাথার বেনিটা হাত দিয়ে খেলতে খেলতে বের হলো। উঠানে নূরজাহান বসে আছেন মুখ গোমরা করে। ঠোঁটগুলো টকটকে লাল, গাল দুটো বয়সের ভারে কুঁচকে গেছে। সাদা শরীরের রং একসময় ভীষণ রূপবতী ছিলেন, বোঝা যায়। তন্নি দেখতে দেখতে একবার ঠোঁট মুচড়ে দিল। নূরজাহান মুখ ফিরিয়ে নিলেন। তন্নি ঘরে এলো, গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তাদের স্কুলে একটা ছেলে ছিল, নাম রবিউল। দেখতে হ্যান্ডসাম। ওর জামাইটা এমন হলেই হলো, নইলে তন্নি বিয়ে করবেই না। গোসলের পর তখন বিকেল হয়েছে। তন্নি আর ঘর থেকে বের হয়নি। তার পরনে এখন সুতির কামিজ। একটু পর ছেলের বাড়ি থেকে মানুষ আসবে, পছন্দ হলে তারপর বিয়ে। তন্নির বুক গলাসহ সব কাঁপছে। জ্বরের তেষ্টায় জীবন টানা টানা হয়ে যাচ্ছে। সেই দুপুর থেকে নূরজাহান এমুখী হননি। করুণ গুম্বা, তার কি? সে এখন বিয়ে করবে, তারপর জামাইয়ের সাথে আরামে দিন কাটাবে। শান্তি। কোথা থেকে দৌড়ে শিলা ঘরে ঢুকলো। তন্নি ওকে দেখে বলল, আয় এখানে বসো। শিলা হাঁপিয়ে উঠে বলল, কি শুনেছি জানিস? তোর জামাইয়ের বয়স 28। তন্নি কতক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হাতে হিসেব গুনল। গোনা শেষ হলে বিস্মিত চোখে আকাশ থেকে পড়ল। হায় আল্লাহ, আমার থেকে 12 বছরের বড়। আম্মা, আম্মা। তারপর হুট করে বিলাপ জুড়ে দিল সে। এত বড় বয়সের বুড়ো বেটাকে সে বিয়ে করবে না, কিছুতেই না। ও মা, মাগো, দামরা কোথাকার! ওই ছেলেকে দেখলে তো তন্নি ডরেই মরে যাবে। দাদি দৌড়ে ঘরে এলেন। তন্নি মেঝেতে বসেছে। শিলা এক মুহূর্তের জন্য বোকা হয়ে গেছে। নূরজাহান পাশে বসতেই তন্নি জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করতাম না, করতাম না। কেন, কি হয়েছে? ওরে বলদ, কথা হয়েছে কি? তন্নি আরেকটু জোরে কাঁদল। ও দাদি গো, এত বুইরা বেটা গো, আমি তো বুইরা বেটার কাছে বিয়া বমু না। আসমা বেগম নিজেও দৌড়ে এলেন। মেয়েটাকে নিয়ে উনি কিছুতেই পারেন না। এই তো দুপুরে সুন্দর মতো গোসল করলো, মুখে ক্রিম মাখলো, লজ্জা পেল। এখন আবার কি হয়েছে? তিনি হতাশ শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন। কি হয়েছে? নূরজাহান বললেন, জামাইয়ের নাকি বয়স বেশি। তন্নির কান্নার শব্দ আরো বেড়ে গেল। এত বড় পুরুষ যদি আমাকে জড়িয়ে ধরে, তাহলে তো আমি ভর্তা হয়ে যাব। নূরজাহান কানের কাছে ফিসফিস করে বললেন, ভত্তা হইলেও তো মজা। সরো তুমি। নূরজাহানকে সরিয়ে দিয়ে তন্নি আবার কাঁদতে লাগলো। বিয়ে সে করবে না। তাদের স্কুলে তার বয়সী ছেলেটা কি সুন্দর কথা বলে। তন্নির একটু ভয় লাগে না। 28 বছরের পুরুষ সম্পর্কে তার ধারণা আছে। তার বিশ্বাস এসব পুরুষদের সাথে কথা বলার আগেই শরীর কাঁপে। আবার একটা ধমক দিলেই তন্নি শেষ। আয় হায়, তন্নির কপালে কেন এত দুঃখ? সে কাঁদতেই থাকলো। মা চলে গেলেন। একটু পর ঠিক কান্না থেমে যাবে, উনি জানেন। আরও কিছুক্ষণ গুনগুন করে কেঁদে তন্নি শান্ত হলো। চোখ ফুলে গেছে। শিলা বোকার মতো তখন থেকেই বিছানায় বসে আছে। তার কপালে আজকে দুঃখ আছে। নূরজাহান সাংঘাতিক মহিলা। সারা পাড়া টই টই করেন, এখানের ওখানের খবর রাখেন। বয়সটা শিলা জানিয়েছে, জানলে ওর আব্বা আম্মার কাছে গিয়ে 1000টা কান পড়া দেবে। বুড়ো হয়েছে তো কি হয়েছে, দিনে দিনে কুটনামি কমে না। আর শুধু আজকেই না, শিলা গতকালও একটা কাণ্ড করেছে। সে বলেছিল, সুন্দরী মেয়েদের জামাই কালো হয়। তারপর তন্নি সারাদিন বাইরের
লাকড়ির ঘরের টাঙ্গে উঠে বসেছিল। মরে গেলেও কালো ছেলে সে বিয়ে করবে না। সারাদিন কিছু খায়নি। তারপর মইনুল ইসলাম এসে বললেন, ছেলে সুন্দর, উনি নিজে দেখেছেন। সে কথা শোনার পর রাতে সেখান থেকে নেমেছে তন্নি। শিলার ভয় আরও বাড়ল। নূরজাহান নাতনির মাথায় হাত চালালেন, বললেন, ছোট ছেলেরা সোহাগ করতে জানে না, বয়স একটু বেশি হলে সোহাগ পাবি। তন্নি ফুপিয়ে উঠে জিজ্ঞেস করল, সোহাগ দিয়ে কি করব। ওরে পাগল মাইয়া মানুষ, তো জামাইয়ের সোহাগেই সুখী, পাগল সেরি। যা এবার কলপারে যা, একটু মুখখানা ধুয়াই, কাঁদলে চোখ মুখ সুন্দর হয় রে, তোর গালগুলা লাল হইছে। তন্নি ফোলা চোখময় নিয়ে বাইরে কলপারে এলো। শিলার মন চাইছে এই মুহূর্তে অদৃশ্য হয়ে যেতে। পৃথিবীর বুকে একটা জাদু এই মুহূর্তে হলে মন্দ হয় না, কিন্তু সেটা সম্ভব না এখন। বিছানায় তুলে রাখা পাগুলো সে আর একটু গুটিয়ে নিল। নূরজাহান উঠে এগিয়ে এলেন। শিলা আগে ভাগেই বলে ফেলল, তোমার নাতি কাঁদবে জানলে বলতাম না, সত্যি। নূরজাহান চোখ শুরু করে জিজ্ঞেস করলেন, তন্নি কাউরে পছন্দ করে? শিলা বলল, আমাদের ক্লাসে রবিউলের সাথে ওর খুব মিল ছিল। ওই পোলা এখন কয়? পরীক্ষা দিয়ে ঢাকা চলে গেছে, গার্মেন্টসে ঢুকছে। তোর কপালে দুঃখ আছে? নূরজাহান আর কিছু বললেন না, মাথা নাড়িয়ে বের হয়ে গেলেন। শিলা হাঁপ ছেড়ে বাঁচল। দমটা লটকে গলায় এসে পড়েছিল। সে এখান থেকে যাবে না। তন্নির মা তার মাকে বলে দিয়েছে তন্নির সাথে সাথে থাকতে, কিন্তু বুড়ি যে হুমকি দিয়েছে। তন্নি একটা শাড়ি পরেছে, গোলাপি তাঁতের শাড়ি, মাথার মাঝ বরাবর একটা লম্বা সিথি, পেছনে চুল খোপা করা, মুখে বেশি সাজ নেই, একটু ফেয়ার অ্যান্ড লাভলি আর চোখে একটু কাজল, ঠোঁটে সামান্য গোলাপি লিপস্টিক। নূরজাহান কানের পেছনে কালি লাগিয়ে দিলেন। এত সুন্দর মেয়েটা প্রতিদিন সম্বন্ধ আসে এখান ওখান থেকে, এবারে বিয়েটা হয়েই যাবে। ফোলা ফোলা গালগুলো রোদে পড়লে লাল টকটকে হয়ে যায়। তন্নি এখন বসে আছে একদম চুপচাপ। মেয়েটা কথা ছাড়া থাকতে পারে না একদণ্ড। আজকে পেট ফুলে যাচ্ছে। সে উদাস চোখে দিঘির জলে তাকিয়ে রইল। বিয়ে হয়ে গেলে পুকুরটার কথা খুব মনে পড়বে। শুনেছে জামাইয়ের বাড়িতে পুকুর নেই, হালকা পাতলা শহরের মতো। তন্নির ভাষ্য মতে কিশোরগঞ্জ শহরই। বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। নূরজাহান বেগম বের হয়ে গেলেন। তন্নির হাঁসফাঁস লাগছে, গরম লাগছে হুট করে। পাশে শিলা বসে আছে। সে কোনো কথা বলবে না, আবার কি না কি হয়। পাত্রের বাড়ি থেকে 5 জন এসেছে। পাত্র, পাত্রের মা, বাবা, মামা আর একটা বোন। আসমা বেগম তাড়াতাড়ি পায়ে ঘরে ঢুকলেন। পাত্রের বাড়ির সবাই আগে মেয়ে দেখবে, খাওয়া দাওয়া তারপর। তিনি মেয়েকে হাড়ে হাড়ে চেনেন। উনি কাছে এসে খুব বুঝিয়ে শুনিয়ে বললেন, আম্মা, ওখানে গিয়ে কোনো কথা বলিস না, বেশি কথা বললে ছেলে তোকে পছন্দ করবে না। তন্নি আশ্বাস দিল। আমাকে বিশ্বাস করতে পারো। ভূতের মুখে রাম নাম। শিলা বিড়বিড় করে বলল, বসার ঘরের সোফায় অতিথি বসেছে। আসমার এক ভাই এসেছেন এখানে। মইনুল ইসলামের ভাই নেই। তাছাড়াও এলাকার 2 জন মুরব্বী। দরজার আড়ালে আসমা দাঁড়িয়েছেন। উনি ভেতরে যেতে পারবেন না। নূরজাহান একটা বড় করে ঘোমটা দিলেন তন্নির মাথায়। সেটা বুক পর্যন্ত এসে থেমেছে। কিছু দেখা যায় না। উনি বললেন, কারো চোখে মুখে তাকাবি না, নিচের দিকে চোখ রাখবি। তন্নি আজকে রবটের মতো সব কথা মেনে নিচ্ছে। পৃথিবীর বুকে আজকে জ্যোৎস্নার মতো আশ্চর্য নেমেছে। আর এই আশ্চর্য কতক্ষণ থাকবে তা বলা মুশকিল। সে বলল, আচ্ছা। এদিকে তার শরীর কাঁপছে থরথরিয়ে। ওকে এনে বসানো হলো একটা চেয়ারে। পাশে নূরজাহান দাঁড়িয়েছেন কাঁধে হাত রেখে। তন্নি কিছু দেখতে পারছে না। মোটা শাড়ি, কিন্তু নিচ দিয়ে সব দেখা যায়। সে দেখল তার বরাবর সামনে 2টি পা, কালো বুট পরা 2টি পা, আবার কালো প্যান্ট পরেছে। তন্নির বুক কাঁপছে। মোটা ধান গাছের মাথায় বাতাস লাগলে গাছটা যেভাবে দোলে, ঠিক সেভাবে ওর পা কাঁপছে। নূরজাহান ঘোমটা তুললেন, মেয়েটা নিচে তাকিয়ে। তারপর ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হলো। তন্নি স্পষ্ট টের পাচ্ছে সামনের পুরুষটা ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।
একটা হাত থুতনিতে রেখে আঙুল বুলাচ্ছে থুতনিতে ভীষণ দাম্ভিকতার সহিত। তারপর আবারও ঘোমটা টেনে দেওয়া হলো। ওর পাশে একটা মহিলা বসেছেন। তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? কত শুদ্ধ ভাষা! বাপরে! তন্নি জবাব দেয় না। সে ভীষণ বাধ্য মেয়ে, মায়ের কথা অমান্য করার প্রশ্নই আসে না। উনি আরেকবার জিজ্ঞেস করলেন। আসমা বেগম মুখে আঁচল চেপে দাঁড়িয়ে। পাত্রের মামা অতিষ্ঠ হয়ে বললেন, মেয়ে বোবা নাকি? তন্নির মামা উত্তর দিলেন। উপস্থিত সবাই হেসে ফেলল, শুধু একজন ছাড়া, 28 বছর বয়সী যুবকটা বাদে। পাত্রের মা আবারও বললেন, কথা বলছো না কেন? নূরজাহান কাঁধে চিমটে দিলেন, হাসি মুখে বললেন, বল দাদু। তন্নি রাগঢাক রাখল না, বলে বসলো। আমার আম্মা না করছে কথা বলার জন্য। আসমা বেগম ঠাস করে কপাল চাপড়ে দেয়ালে মাথা ঠুকে দিলেন। নূরজাহান কাঁধে আরেকটা চিমটি কাটলেন। ছেলেটা এদিকে তাকিয়ে সরাসরি চিমটি দেওয়া হাতটাও দেখল সে। তারপর নূরজাহানের মুখে তাকালো চোখ তুলে। বুড়ি থতমত খেলো, হাত সরিয়ে নিল। বিয়ে তো এখনো হয়নি, এই ছেলে এভাবে তাকায় কেন? বাকিরা আরেকটু হেসে শান্ত হলো। পাত্রের মামা বললেন, বোকা, কিন্তু বোবা না। আরেকজন বললেন। একটু দাঁড়াও মা, চুলগুলো দেখি। নূরজাহান ওকে দাঁড় করালেন, তারপর ঘুমটায় হাত রাখলেন। তন্নির ভালো লাগছে না, চুলগুলো বহু কষ্টে বেঁধেছে সে, এখন আবার খুলবে। সমস্ত আয়োজন শেষ, ঘোমটাটা কপাল পর্যন্ত উঠে গেল। তার মধ্যে একটা হাড়হিম করা শীতল গম্ভীর কণ্ঠ এসে ওর কর্ণকুহরে লাগলো। চুল দেখতে হবে না, আমার বইয়ের চুল আমি ব্যতীত অন্য কেউ দেখুক, সেটা আমি চাচ্ছি না। তন্নির সারা শরীর বেয়ে স্রোত বয়ে গেল। সে 2 হাতে খামচে ধরল শাড়িটা। পুরুষের গলা এত ভয়ানক কেন? কি আছে তন্নির কপালে? তারপর আর কেউ কোনো কথা বলল না, বলেও অবশ্য লাভ হবে না। তারা একে অন্যের মুখ দেখে চুপ হয়ে গেলেন। একমাত্র ছেলে হওয়াতে মা বাবাও দ্বিমত করলেন না। ছেলে 1 নম্বরের ঘাটতারা, জেদি একরোখা, ঘাড়ের ওপরের একটা রগ তার সব সময় বাঁকা থাকে। কথা তো শোনেই না জীবনে। ঘরে ছেলের কথাই শেষ কথা। বিয়ের জন্য মা মাথা খেয়ে ফেলছেন বহুদিন ধরে, রাজি হচ্ছিল না। যদিও শেষমেশ রাজি হয়েছে, কিন্তু মেয়ে দেখতে যাবে না। কত কসরত করে তাকে এখানে আনা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তন্নিকে আবারও বসানো হলো। তন্নি ঘোমটার নিচেই শ্বাস ফেলল বড় করে। নাকের শ্বাসের তোপে ঘোমটার কাপড় নড়ে উঠল। ছেলের মামা সেটা শুকনো চোখে পরখ করলেন। মেয়ে যে কিছুটা বোকা তা তিনি আবিষ্কার করে ফেলেছেন। বলা বাহুল্য, ভদ্রলোক একসময় বেশ মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি বললেন, আরবি কিছু পারো? নূরজাহান জবাব দিলেন, পারে, আমার নাতনি সব পারে। পাত্র হিসাবে বসে থাকা রবট ছেলেটা ফের নূরজাহানের দিকে তাকালো, আগের মতোই খুরখার তীক্ষ্ণ দৃষ্টিতে। নূরজাহান পুনরায় থতমত খেলেন, ঠোঁটের ভেতরে দাঁতগুলো কিরমির করলেন। দুধের বয়সী ছেলে ওনার দিকে এভাবে তাকাচ্ছে কেন? বিয়ে তো এখনই হয়নি, হলে কি করবে? উনি দুশ্চিন্তায় পড়েছেন। রোজিনা বেগম পুনরায় মুখ খোলার আগেই ছেলেটা বলল, আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই। এপাশে শিলা চমকে তাকালো। কোথাকার কোন ছেলেকে নিয়ে এসেছে কে জানে। ছেলে মেয়ে আবার আলাদা কথা বলে কিভাবে? তাদের গায়ে এসব কখনো হয় না। আদব কায়দা নেই নাকি? এটা আবার কোন পৃথিবীর নিয়ম? ওদের সবার কাছে কথাটা জমিনে দাঁড়িয়ে থেকে আকাশ ধরতে চাওয়ার মতো ঠেকল। নূরজাহান ত্যক্ত হয়ে বললেন, কিসের কথাবার্তা? আমাদের এখানে কথাবার্তা হয় না। আমাদের ওখানে হয়। তন্নি কাঁধের ওপর রাখা দাদির হাতটা খামচে ধরল। নূরজাহান ঝুঁকে এলেন, তারপর আবারও তন্নির ভয় দেখে বললেন, আমার নাতনির কোনো সমস্যা নাই। সমস্যা থাকলেও সমস্যা নেই, আমার কাছে সমস্যার কোনো সমাধান নেই। এই ছেলের সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। নূরজাহান বুঝতে পেরেছেন এতটুকু। তন্নি তখন কাঁপছে, পাগুলো থরথর করছে। সে ফিসফিস করে আওড়ালো, তোমাদের আগেই বলেছিলাম ও দাদি, এই ছেলের কাছে আমি বিয়ে বসবো না। মা গো মা, কেমনে কথা কয়!
নূরজাহান আশ্বাস দিলেন। থাক, ডরাইস না, আমি তোর সাথে যামু। তন্নি আর কথা বলল না, তার গলাটা কাঁপছে। একা একা কি বলবে? ওদেরকে পাঠানো হলো তন্নির ঘরে। নূরজাহানের সাথে তন্নি হাঁটছে, পিছু পিছু পাত্র ছেলেটা। ঘরে গিয়ে দাঁড়ানোর পর ছেলেটা বলল, আপনি যাবেন না? নূরজাহান গো ধরলেন, এতক্ষণের জেদ বের করে বললেন, আমি না গেলে আমার নাতনি ভয় পাবো। বিয়ের পরে রাতে নাতনির সাথে থাকবেন? কি লাগাম ছাড়া মুখ! বাবা গো বাবা! তিনি ফুঁসে উঠলেন এক প্রকার। ওই পোলা, তোমারে তখন থাইকা দেখতাছি, খালি এত ভাব কিসের? একটু বাইরে গেলে খুশি হতাম। নূরজাহান আরেকবার পরাজিত হয়ে চোখ রাঙালেন। ছেলেটা ভয় পেল না মোটেই। বুড়ি ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে, এতটাই আশ্চর্য যে ওনার এখন ছেলেটার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। তিনি তন্নির কানে কানে বললেন, এই দরজার পেছনে আসি, ভয় পাস না মাগি, সাহস রাখ, নইলে জামাই টাইট দিতে পারবি না। তন্নি থরি ভয় পায়। তার একটু অস্বাভাবিক লাগছে, অস্বস্তি হচ্ছে, কিন্তু অস্বস্তি কি জিনিস সেটাই সে জানে না এখনো। তার উল্টাপাল্টা লাগছে, আর কি সবটা, আর না হলে কিচ্ছু না। ছেলেটা বয়সে একটু বড় বলে, নয়তো ওর সমবয়সী থাকলে এতক্ষণে সে নিজেই আলাপ জুড়ে দিত। মুখ বন্ধ করে থাকা যায়? এর থেকে কষ্টের কাজ পৃথিবীতে আছে? ছেলেটা বিছানায় বসলো তন্নি নিজেও। ঘোমটার কারণে তার মুখ দেখা যাচ্ছে না। এটা একটা বিরাট সুবিধা ওর জন্য। বেশ মজার খেলা তো। মুখ দেখছে না যেহেতু, তাই সে ঘোমটার নিচে সব করতে পারবে। তন্নি একটু হেসে নিল দাঁত বের করে, তারপর মুখ ভেঙচি কাটলো। কি আনন্দ! ঘোমটা দিয়ে বসে থাকলে এত মজা! ও তো জানতই না। তন্নি হাতটাও ঘোমটার নিচে নিল। তার মধ্যে তার পাশে বসে থাকা লোকটা জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তন্নি ভয়ে কেঁপে উঠল। রবটের মতো গলার স্বর, কি গমগমে! সে নড়ে চড়ে সোজা হয়ে বসে বলল, তনি আফরোজা। তার পরের বাক্যটা এলো আদেশ সমেত। ঘোমটা সরাও। তন্নি অবশ্য এক বাক্যে ঘোমটা সরিয়ে দিল। এক ঝটকায় সেটা সরে গিয়ে সম্পূর্ণ মাথা দৃশ্যমান হলো। কাজলে আবৃত দুটো চোখ সরাসরি আছড়ে পড়ল সামনে বসে থাকা অতি সুদর্শন পুরুষটার দিকে। ইনকরা স্কাই ব্লু রঙের শার্ট, গোটানো তার হাতা, কালো লোমে আবৃত হাত, বা হাতে একটা রোলেক্সের ঘড়ি। বসার কি দারুণ ভঙ্গিমা! প্রথমবারের মতো দুজনের চোখাচোখি হলো একই সাথে। তারপর হুট করে জানালা বেয়ে বাতাস আসা শুরু হলো, আর তন্নির জগৎ এলোমেলো হয়ে গেল। বক্ষস্পন্দনের আন্দোলন শুরু হলো। শরীর ঘেমে উঠল অজানা সুখে। ব্যাটা তো দেখি জব্বর সুন্দর। মইনুল ইসলাম ঠিক বলেছেন, তন্নির পছন্দ হয়েছে। সে হাঁ করে কতক্ষণ চেয়ে থাকলো। ছেলেটা গলার শব্দ করল। তন্নির ধ্যান ভাঙল। সে মুখ ঘুরিয়ে নিল জানালার দিকে উকি দিয়ে দিঘির জলে তাকালো। খুশিতে নিজের ঠোঁট কামড়ে ধরল। নাচতে মন চাইছে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না। তন্নি খেয়াল করেছে লোকটার কপালে হাজারখানেক ভাঁজ। খুবই বিরক্ত সে, তাই শান্তই থাকলো। কিছু বলল না। আবারও ছেলেটাই বলল, আমি ত্রিনয় সিদ্দিক। ডু ইউ ওয়ান্ট টু নো এনিথিং অ্যাবাউট মি? তন্নি ইংরেজি বোঝে, কিন্তু এটা বুঝতে পারল না বিদেশি বেটা এত ভালো ইংরেজিও জানে। সে বিড়বিড় করল, ত্রিনয়, সুন্দর নামটা। ওর নামের সাথে মিলেছে। তন্নি আস্তে করে বলল, আমি তো ইংরেজি পারি না, মুখে বললে বুঝতে পারি না, পড়লে ধরতে পারি। ত্রিনয় শুনল, কিন্তু জবাব দিল না। উল্টো জিজ্ঞেস করল। তুমি কেঁদেছিলে? তন্নি আর মাথায় ঘোমটা টানল না, চিবুক নামিয়ে বলল, হ্যাঁ, একটু। নূরজাহান একপাশে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কখন কি বলে বসে কে জানে। ওনার কলিজাটা ধুকপুক করছে। ত্রিনয় পুনরায় জিজ্ঞেস করল, কেন? পাত্রের বয়স শুনে, বয়সের এত পার্থক্য বলে। লোকটা বোকার মতো বলল, বয়স? আমি বুড়ো? তা নয় তো কি? ত্রিনয় রাগে দাঁতে দাঁত চাপল। উচ্চারণ করল কর্কশ কণ্ঠে, স্টুপিড।
তন্নি শুনেও উত্তর দিল না। এত তর্ক এখনই করা যাবে না, সময় হোক। ছেলেটা উঠে দাঁড়ালো, পকেট হাত গুজে আরও কতক্ষণ তার দিকে ভ্রু কুচকেই তাকিয়ে রইল। তন্নি তখন বেশ বিরক্ত। সে মনে মনে পণ করলো বিয়ের পর একটা বেলুন কিনবে, সেটা দিয়ে বেলে বেলে ঘুটানো কপাল সোজা করে দেবে। একটু সুন্দর আর তন্নির পছন্দ হয়ে গেছে বলে, নয়তো বিয়েটা সে নিজেই ক্যান্সেল করে দিত। প্রথমজন বলেই তন্নি মেনে নিল। অবশ্য ছেলেটা ভালো আছে, কি সুন্দর আলাদা দেখা করার বলল। নইলে তন্নি একবারে বিয়ে ছাড়া মুখটা দেখতেও পারত না। এখন থেকে বিয়ের আগ পর্যন্ত সে সারা পাড়া রটিয়ে বেড়াবে। তার জামাই সুন্দর, ভীষণ সুন্দর। মাথায় কালো ঘন অনেকগুলো চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বা খাড়া নাক, কি ভীষণ কঠিন চিবুক। কপালের ভাঁজটা জনাবের সৌন্দর্য আরও বাড়িয়েছে। সে আরও একবার খুশি হলো। চেহারায় একটা তিলও আছে। তন্নি আর কথা খুঁজে পেল না। লোকটার চেহারাটা আরেকটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মন চাইছে, কিন্তু ব্যাটা যেভাবে তাকিয়ে আছে তাতে তন্নি এমনিতেই মরে যাচ্ছে লজ্জায়। দেখবে কিভাবে? সে কথা খুঁজে না পেয়ে বলল, লোকে বলে আমি নাকি একটু পাগল। ত্রিনয় আরও কতক্ষণ তাকিয়ে থেকে তারপর ধীরে সুস্থে জবাব দিল, ঠিক করে নেব। ওর পছন্দ হয়েছে, তার মানে বিয়ে এখানেই কনফার্ম। ত্রিনয় আর দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে না। সে এক পা পিছিয়ে গিয়ে মুখ ঘোরায়। সঙ্গে সঙ্গে তন্নি এদিকে তাকালো। মুখটা না দেখুক, পিঠটা তো দেখতে পারবে। লোকটার দেহ কি বিশাল! বাপরে! দরজার একটা কপাট বন্ধ, সেখানে কান পেতে দাঁড়িয়ে আছেন নূরজাহান। ত্রিনয় বুঝতে পারে বেশ, তাই সে আস্তে করেই এগোয়। পায়ের জুতোয় শব্দ হয় না। তারপর এগিয়ে গিয়ে ধপ করে দরজাটা মেলে দিতে নূরজাহান চেঁচিয়ে উঠলেন, ও মা গো! তন্নি নিজেও চমকে উঠল। সে নিচে তাকালো মেঝেতে পড়ে থাকা নূরজাহানকে দেখতে। নিশ্চয়ই হাড় ভেঙেছে, অথচ মেঝেতে কেউ নেই। তন্নি আরেকটু উপরে চোখ তুলল। উনি পড়ার আগে খপ করে ধরেছে ত্রিনয়। বুড়ি বেশ ভারী, ফলে ত্রিনয়ের সাদা চামড়া ভেদ করে নীল রগ ফুলে উঠেছে। তন্নি আশ্চর্য হলো, এরা স্বামী স্ত্রী নাকি? কি রোমান্টিক হিন্দি সিনেমার দৃশ্য! ওরে বাপরে! তারপর বিড়বিড় করল, কি শক্তি গো বাবা! নূরজাহান নিজেও পড়ে গেছেন ভেবেছেন। উনি পিটপিট করে চোখ মেললেন। কিছু একটা খামচে ধরেছেন। ত্রিনয়ের হাত, ওনার দিকে ভ্রু কুচকে তাকিয়ে। নূরজাহানের কাছে স্বামী সন্তান বাদে সবাই পরপুরুষ। তিনি নাক সিটকায় তুললেন, দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠলেন, ধুর যা দু যা! মাঙ্গের নাতনি সার আমারে, মাইয়া দেখলি ছুতে মন চাই। ত্রিনয় তন্নি হতভম্ব হলো। বুড়ি সোজা হয়ে দাঁড়িয়েছে। তন্নি মুখ ভেঙচি কেটে বলল, কি মাইয়া ডগো হ্যাঁ, যুবতী বুড়া বয়সে যৌবন উতলে পড়ছে। ত্রিনয় সেটা শোনেনি। সে নিজের হাতটা দেখল, রক্তের আভাস বের হয়েছে। তারপর ঘাড় ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো, বিদ্রোহের সহিত বলল, তোমার শরীরে কিছু আছে নাকি? আমার শরীরের একটা পশমও দাঁড় হলো না, নিজেকে যুবতী ভাবো? বুড়ি ফুঁসে উঠলেন, তুই আমারে তুমি কস কোন সাহসে? সম্মান দিয়ে কথা কবি। আমি টাকা দেই, তুমি একটু সম্মান কিনে আনো। এই বাঙ্গির পোলা, আমারে টাকার গরম দেখাস? তন্নি দ্রুত পায়ে এগিয়ে এসে মুখটা চেপে ধরল। তুমি আমার বিয়েটা আর হতে দেবে না। ত্রিনয় বক্র হাসে। নূরজাহানের মুখ বরাবর ঝুঁকে আসে। মাননীয় বড়ি, একবার বিয়েটা হোক, প্রথম বছর তোমার সাথেই করতে হবে দেখতেছি। নূরজাহান হায় হায় করে উঠলেন, ও মায়া মায়া গো, কি সর্বনাশ পোলা গো! এই বিয়া হইব না গো, নির্লজ্জ রে নির্লজ্জ। তারপর তিনি চলে গেলেন। ত্রিনয় মাথা ঘুরিয়ে তন্নিকে দেখল। রূপসী আছে, কিন্তু মাথার তার ছেঁড়া। এ কোন পাগলখানায় এসে পড়ল সে! দেখা সাক্ষাৎ হওয়ার পর তন্নিকে পাত্রপক্ষ 1001 টাকা দিয়ে গেছে। মহিলারা আলোচনা করছেন মেয়ে পছন্দ হয়েছে। তন্নির বাবা মইনুল ইসলামের কিশোরগঞ্জে কয়েকটা কাপড় ফার্মেসির দোকান আছে। ছেলেকে তিনি সেখানেই দেখেছিলেন। বেশ ভদ্র সভ্য দেখতে। ওনাদের পছন্দ হয়েছে বলেই দেখতে আসার তারিখ হয়েছিল। এখন তো আরও পরিষ্কার। ছেলে পক্ষেরও মেয়ে পছন্দ হয়েছে। শোনা গেল ছেলের পছন্দ হয়েছে বেশি, তাই মা বাবার আপত্তি নেই।
তন্নির এক ফুপু থাকেন সেখানে, উনিও খোঁজ নিয়েছেন। ভালোই বেশ, দোতলা বাড়ি, ছেলেরা 3 চাচা, সবাই আলাদা আলাদা বাড়ি করেছে। ত্রিনয়ের বাবার বড়সড় ধানের কারবার, ছোট 2টি বোন, একটা এবারে ইন্টারে, আরেকটা পড়ছে ক্লাস 7-এ। বছর দেড়েক হলো ত্রিনয় কলেজের টিচার হিসেবে যোগ দিয়েছে। বাবার ব্যবসাতেও হাত আছে তার, ফ্যামিলি সম্ভ্রান্ত ভালো। এবারে এখান থেকে লোক যাওয়ার পর পাকা কথা হবে, বিয়ের তারিখ দেনমোহর সব। তন্নি শোনার পর থেকেই আকাশে উঠছে। শিলাদের বাড়ি থেকে ধরে আরও যত বান্ধবী তার ছিল সবাইকে বলে বেড়াচ্ছে তার জামাই শিক্ষক, দেখতে হ্যান্ডসাম। ওর পাগলামে দেখে নূরজাহান অতিষ্ঠ হয়ে উঠছেন। তিনি শুধু বলেছেন, ব্যাডা মাস্টার, উল্টাপাল্টা কাজ করলেই মায়েরা রাখবে না তোকে, সাবধানে থাকবি। তোর কাছ থেকে আমারে কয়েকটা টাকা দে তো। তন্নি মুখ ভেঙচি কেটেছে। হ্যাঁ, এগুলো আমার বরের টাকা। টয়লেটের মলমূত্র চেনো, এইগুলো এনে হাতে ধরিয়ে দেব। তুই যদি হাত দিয়ে ধরতে পারিস তাহলে আমি নিলে কি সমস্যা? নূরজাহানের সাথে তন্নির ঝগড়া আদতে কখনো শেষ হয় না। নাতি দাদি সারাক্ষণ সতীনের মতো লেগেই থাকে। নূরজাহানের জন্যই বেশ বড়সড় কষ্ট অপেক্ষা করছে। নাতিকে ছাড়া উনি কিভাবে থাকবেন? এখান থেকে ওখানে যাওয়ার তারিখ ঠিক হয়েছে। খুব দ্রুতই তন্নি বিবাহিত হয়ে যাবে, তারপর জামাই নিয়ে বেড়াতে আসবে। তার কতদিনের শখ জামাইকে গায়ের সবগুলো ফসলের মাঠ ঘুরিয়ে 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 দেখাবে, যেগুলো তন্নির মন প্রাণ মুগ্ধতায় লেপ্টে দেয়। সেগুলো দেখে তন্নি সারাদিন কাটিয়ে দিতে পারে। আপনারা চাইলে গল্পটা প্রচার করতে পারেন, অবশ্যই ভালো লাগলে। দ্রুত বিয়ে আসবে, উপভোগ করলেন? একদিন হুট করে পাত্রের বাড়ি থেকে কল এলো। মনুল ইসলাম বেশ সচেতন লোক, গ্রামের মোড়ে মোড়ে ওনার সম্মান, চিন্তাভাবনা বেশ উন্নত ওনার। তন্নি ওনার মেয়ে, আর ঘরের মেয়ে হলো লক্ষ্মী, সম্মানিত নারী। বাজারে কিংবা হাটের গরু নয় যে উনি খদ্দের দিকে ডেকে মেয়েকে দেখাবেন। পাত্রের সবকিছু পছন্দ হয়েছিল বলেই তিনি দেখতে আসায় রাজি হয়েছিলেন। এক জায়গায় মেয়েকে দেখবে এবং সেখানেই বিয়ে হবে। ঘরের রাজকন্যা হাতের পুতুল না, এতে ওনার মেয়ের সম্মান ক্ষুণ্ণ হবে। হঠাৎ তাই কলটা দেখে তিনি বিচলিত হলেন। গম্ভীর মুখটা চিন্তায় ফ্যাকাশে হয়ে এলো। তিনি কল কানে তুলে সালাম টানলেন বড় গলায়। আসসালামু আলাইকুম। ত্রিনয়ের বাবা নিয়াজ মোর্শেদ সিদ্দিকী। তিনি সালামের জবাব নিয়ে বেশ ফুর্ত কণ্ঠে বললেন, আপনি বিয়ায় এখনো আসার দিন তারিখ বললেন না তো? আমি তো বিপদে পড়লাম। ছেলের পছন্দ হয়েছে, আমার ছেলেটা একটু একরোখা, একবার মেয়ে দেখতে গেছে, সেখানেই বিয়ে করবে। ঘোরাঘুরি ওর পছন্দ না। আপনারা আসার একটা তারিখ বলুন। মইনুল বড় করে শ্বাস ছাড়লেন। এতক্ষণ ওনার দমটা আটকে ছিল গলাতে। দুই পাশে ওনার দুইজন দাঁড়িয়েছেন, আসমা আর নূরজাহান। মইনুল হেসে উত্তর দিলেন, আমরা সামনের মাসের 1 তারিখে আসি, আর তো 3 দিন। নিয়াজ মোর্শেদ মেনে নিলেন। আচ্ছা আচ্ছা। নূরজাহান ফোনের সাথে কান লাগিয়ে রেখেছেন অভ্যাসবশত। কুটনামি করতে হবে না। তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন, পোলা কয় জিগা? মইনুল ভ্রু কুচকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন। ত্রিনয় বাবা কোথায়? এখানেই কথা বলবেন? বলতে বলতে তিনি ফোনটা ত্রিনয়ের হাতে দিলেন। নূরজাহান খপ করে এদিকের ফোনটা টেনে নিলেন, কানে নিয়ে বললেন, আসসালামু আলাইকুম বাবা। কথাটা অর্ধসমাপ্ত রইল। ওপাশের কাটকাট কণ্ঠটা জানালো, আমি ত্রিনয়। ও মাঙ্গের নাতনি, তুমি ভালো আছো? ভালো না থাকলে ওষুধ নিয়ে আসবে। নূরজাহান ফুঁসে উঠলেন। সব সময় তেরা কথা কস কেন বাপ? তোর কাছে তো নাতনি দিমু না। ত্রিনয় বলল, তুমি আছো না, সংসারের অভিজ্ঞতা আছে, আমার চলবে। তিনি পান খাওয়া লাল দাঁত বের করে হাসলেন, টিপ্পনি কাটলেন। সব কিছু চলবো না, আমি পুরান। ত্রিনয় আর সামলাতে পারল না, সে হুট করে কেসে উঠল। বুড়ো লোকদের সাথে কথা বলার সব থেকে বড় ঝামেলা হলো এরা উল্টাপাল্টা ইঙ্গিতে কথা বেশি বলে। 10টা কথা বললে সেখানে 8টাই হবে ভেতরের গল্প, গোপন গল্প। সে নিজের হতবম্ব ভাব প্রকাশ করলো না, জিজ্ঞেস করলো, তোমার নাতনি কোথায়? আমার কোলে বিয়ার পরে তো তুই নিবি।
ত্রিনয় সাথে সাথে উত্তর দিল। রাখছি রাখছি, উজু করতে হবে আমার। নূরজাহান ফোনটা কান থেকে সরিয়ে বোকার মতো চেয়ে রইলেন। আঙুলের সমান ছেলে ওনার সাথে কথা বলতে চাইছে না। এত বড় অপমান উনি সইবেন না। আরেকবার এলে রজুদের বাড়ির লাল গভীর গোবর দিয়ে শরবত খাওয়াবেন, এই ওনার প্রতিজ্ঞা। খাটটা সাক্ষী থাকলো। মাসের 3 দিন শেষ, সময় ঘনিয়ে এসেছে ওখানে যাওয়ার। এর ভেতরে আর কোনো কথাবার্তা হয়নি। আজ 1 তারিখ। এখান থেকে মোট 12 জন পাত্রের বাড়িতে গেছে পাকা কথা বলার জন্য। তন্নি সেসব নিয়ে মোটেও মাথা ব্যথা নেই। একটা মাথা, অত কিছু ভাবার সময় কোথায়। ভীষণ গরম পড়ছে। পাত্রের বাড়িতে সবার আদর আপ্যায়ন করা হলো। দোতলা বাড়িটায় মোট 12টা রুম, ত্রিনয় রুম উপরে। ওটা বিশাল বড়। তন্নির মামাতো ভাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, ঘরের মধ্যে সব কিছু আছে, কিছু দিতে হবে না। অবশ্য ত্রিনয়কে দেখে যতটুকু বোঝা যায় ও সে এসব নেবেও না। চোখ মুখেই ঘাটতারা ভাব স্পষ্ট। বাড়ির ভেতরে ড্রয়িং রুমটাও বিশাল, পাশে রান্নাঘর। এক কথায় সবার পছন্দ হলো। কথাবার্তা শুরু হলো দেওয়া নেওয়া নিয়ে। মনুল ইসলাম জিজ্ঞাসা করলেন, আপনারা কিছু চাইছেন, আমার দুটোই মেয়ে, আর এটা যেহেতু প্রথম, আমার কোনো আপত্তি নেই। ত্রিনয়ের বাবা কিছু বললেন না, বলবে ত্রিনয় নিজেই। সে জিজ্ঞেস করলো, চাও না বলতে? মানে ঘরের কোনো জিনিসপত্র। ওনার কথা শেষ হলো না, তার আগেই ত্রিনয় ভীষণ দীর বাক্যগুলো আওড়ালো। আমার ঘরে সব আছে, না থাকলেও নিজের স্ত্রী যাবতীয় জিনিসপত্র এনে দেওয়ার সামর্থ্য আছে। আমাকে ছোট লোক প্রমাণ করবেন না। আপনার বাড়ির জিনিস আমার স্ত্রী ব্যবহার করবে, বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু। সকলে বেশ মুগ্ধ হলো, প্রশংসাও করলো। মইনুল একটা জামাই খুঁজেছে, কথাবার্তায় রত্ন, শিক্ষিত। এখনের যুগে এমন ছেলে পাওয়া যায়? ওদের গ্রামের একটা মেয়েকেও কিছু ছাড়া তুলে দেওয়া যায়নি। অন্তত খাট, আলমারি, তোষক, ডাইনিং টেবিল এগুলো তো দিতে হয়। ত্রিনয় কিছু নেবে না, সে বিয়ের আগেই বাবা মাকে জানিয়েছে। কিছু নিয়ে বিয়ে করাতে চাইলে তোমার আব্বুকে কবর থেকে তুলে এনে করাও, আমার পক্ষে সম্ভব না। ত্রিনয়ের ফুপুটা একটু অন্যরকম, উনি রেগে আছেন। আরে বাবা, কিছু দিলে তো মেয়েরই থাকবে, ওনারা কি নিয়ে যাবেন নাকি? দৃষ্টিকটু, দৃষ্টিকটুর মানে বুঝে ছেলেটা। তারপর কথা হলো দেনমোহরের। তন্নিকে যাবতীয় গয়না এখনই দেওয়া হবে। আপাতত এই বাড়ির জন্য সিদ্দিক পরিবারের একমাত্র বউ সে, কোনো কিছুর অভাব নেই। গয়নাগাটি সব ত্রিনয়ের মা দেবেন। বউয়ের জন্য শখ করে বানিয়েছেন তিনি। দেনমোহরের টাকা 1,10,000, এটা ত্রিনয় বিয়ের দিন দেবে। ব্যাস, কথাবার্তা সেখানেই শেষ। এবারে বিয়ের তারিখ, তারিখটাও ছেলে পছন্দ করবে। ত্রিনয় বলল, আপনার মেয়ের হাতে ফোন আছে? তন্নির মামাতো ভাই আরা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। কেন? ত্রিনয় বেশ শান্ত স্বরে বলল, আমি কথা বলতে চাইছি, ওর মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ। বিয়ে জীবনে একবারই হয়। তন্নির হাতে ফোন নেই। ফোন তো কারোর হাতেই নেই। একটা ফোন আসমার হাতে, আরেকটা মইনুলের হাতে, তাও বাটন ফোন। স্মার্টফোনের প্রচলন এদিকটায় এখনো আসেনি। তিনি আসমার ফোনে কল দিলেন। ছেলে বলেছে এখানে আর কথা নেই। রিসিভ হলে বললেন, তন্নির কাছে একটু দাও, ছেলের কথা বলবে। আসমা আশেপাশে তাকালেন। তন্নি ঘাট পাড়ে আছে। তিনি এগিয়ে যেতে যেতে সচেতন কণ্ঠে ফিসফিস করলেন, ছেলে সেদিনও মেয়ের সাথে আলাদা কথা বলল, আজকেও। মানুষ জানলে কি বলবে? আরে শহরের ছেলে, ওরা গ্রামের সম্পর্কে জানে। বাদ দাও, মেয়ে কোথায়? আপনার মেয়ে গাছে দাঁড়ান। উনি ফোনটা হাতে চেপে ডাকলেন, তন্নি। কি রে তন্নি? তন্নি আম গাছের পাতা সরিয়ে উকি দিল। বলো। উনি ধমকে উঠলেন মৃদু স্বরে, ছেলে তোর সাথে কথা বলবে, নেমে আয়। পুকুরের সিঁড়িতে বসে কাপড় কাচ্ছেন নূরজাহান। উনি বুড়ো হলেও বেশ শৌখিন, শরীরেও শক্তি আছে। এখনো নিজের কাপড় নিজেই ধুয়ে দেন। তন্নি তড়িঘড়ি করে নামছে। নূরজাহান রোদের কারণে চোখ কুচকে বললেন, ছেলে খালি মেয়ের সাথে কথা কইবা চাই কেন? ব্যাপারটা তো বুঝলাম না। আসমা শাশুড়ির সামনে কিছু বললেন না।
তন্নির হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন। নূরজাহান হাতের ইশারায় পাশে বসতে বললেন। তন্নি গিয়ে সেখানে বসলো। কি ভীষণ অন্যরকম অনুভূতি। শরীরের অজানা কাঁপন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অপর পাশের কণ্ঠটা ওকে জিজ্ঞেস করলো। আফরোজা, তন্নি মৃদু স্বরে বলে। জি। তারপর ত্রিনয় আর সময় নেয় না, বলে, এখানে সবাই বিয়ের তারিখের জন্য বসে আছে, তুমি বলো একটা তারিখ যেদিন তুমি চাচ্ছ। নূরজাহান হেসে উঠলেন। কারণটা তন্নি বুঝল না বলেই বেশ আশ্চর্য হলো। তারপর উনি ফোনটা তন্নির কান থেকে কেড়ে নিলেন, বললেন, বুঝি বুঝি সব বুঝি, লুচ্চামি ছাইরো দেও। ঘরের গোয়াল ধান থাকলে আস্তে ধীরে খাওয়া যায়, তাড়াতাড়ি খাইলে তাড়াতাড়ি শেষ। তন্নি মুখ বিকৃত করলো। কি বলছে বুড়ি? ত্রিনয় অবশ্য বুঝতে পারলো একটু। খাসটা বুড়ি, ওর জীবনটা তামা তামা করবে। সে বলল, আমার ধান আমার গোলা, আমি একদিনে খাই কিংবা 10 দিনে, তোমার কি? ভালো হ ভালো হ, তুই খালি আমার নাতনির সাথে কথা কইবা চাস কেন? তোমার নাতি আমাকে একদিনেই কালো জাদু করেছে। রাতে স্বপ্ন দেখলাম। স্বপ্নে কি দেখলি? বুড়ি, শুধু অন্যদিকে যাও কেন? বুড়োর কথা মনে পড়ে নাকি? আমাকে বুড়োর জায়গায় বসাচ্ছ কেন? আমি তোমার প্রতি আগ্রহ নই। নূরজাহান হাই হাই করে উঠলেন। মরা স্বামী নিয়ে এমন কথা শোনাও পাপ। ওনার লাগাম ছাড়া মুখটা আর একটু ছুটে গেল। তোরা বেড়া জাত, আজীবন লুইচ্চা, রাখ রাখ বালের পোলা পান। তন্নি দুই হাতে নিজের কান চেপে ধরল। ছি ছি, ওর মানিজ্য তার রইল না। ও খোদা, তুমি মাটি ফাঁক করো। তন্নি ঢুকে যাক। নূরজাহান ফোনটা ওকে ধরিয়ে দিয়ে চলে গেলেন। তন্নি হাঁসফাঁস করে উঠল। আসলে ওই দাদি একটু। ত্রিনয় থামিয়ে দিল। বাদ দাও, যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দাও। তন্নি জোরে জোরে কথা বলছে, পানিতে পা দিয়ে ঢেউ তুলছে। বড়রা যা বলে তাই। তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম। টনি অনেকক্ষণ ভাবল, লোকটা এমন কেন? মেয়েদেরকে বুঝি লজ্জা পেতে নেই? এমন বিরাট ভরা গলার কণ্ঠস্বর শুনেই তো তার ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। লজ্জায় মাটিতে মিশে দিতে মন চাইছে। গালগুলো লাল হয়ে যাচ্ছে। বিয়ের পর এক ঘরে থাকবে কিভাবে? হে আল্লাহ, তুমি একটু রহম করো। তন্নির মনে জোর দাও। তার হঠাৎ মনে পড়ল কয়েকদিন বাদে ওর জন্মদিন। সে উৎফুল্ল হয়ে উঠল। এই মাসে 10 তারিখ আমার 17 বছর হবে জন্মদিন। সেই দিন রাখলে ভালো হবে। 17 বছর হলো, বিয়ে পড়াবে কিভাবে? তনি বুঝতে পারল উৎফুল্ল গলাটা একটু চুপসে গেল। আরে চিন্তা নেই, জন্ম নিবন্ধনে আমার 1 বছর বাড়িয়ে দেওয়া। কত মেয়ে এভাবে বিয়ে হয়। ত্রিনয় মেনে নিল, সবাইকে কথাটা জানালো। তন্নির ভালো লাগা আরও বাড়ে। কি সুন্দর ওর মতামত নিল। ইস, অতপর ওদের বিয়ের তারিখ 10 তারিখে রাখা হলো। সুন্দর একটা তারিখ, অক্টোবরের 10 তারিখ, 2010 সাল। বিয়ে ঠিক হওয়ার পর থেকে তন্নি চিন্তায় পড়েছে ভীষণ। তার আবার চিন্তা না করলে রাতে ঘুম হয় না। জীবনের অতীব প্রয়োজনীয় ঘুমখানা না হলে দুঃখে মরে যাওয়া ভালো। তাই চিন্তা করা ওর রোগ, জাতীয় রোগ। সেটা সারাদিন ভেবে ভেবে একে ওকে জিজ্ঞেস করে নির্মূল করার আগ পর্যন্ত তার মাথার তার সোজা হয় না। লোকে ওকে এমনি এমনি পাগল ডাকে না, কিছুটা তো আছে। মাথার চিট। আজকের চিন্তার কারণটা হলো নতুন সম্বোধন। তন্নির স্বভাব, সে কাউকে আপনি বলতে পারে না। প্রথম দিকেই কিংবা এক দেখাতেই সবাইকে তুমি করে ডাকা ওর ছোটবেলার অভ্যাস। তুমি ডাকটা সহজ, মার প্যাচ নেই, ঘুরানো পেঁচানো ঝামেলা নেই। ঝামেলা হলো আপনিতে। এত কঠিন ডাক জীবনে আর কিছু হয় না। তন্নির জীব কখনো তুমি ডাকে আটকায় না। কিন্তু ওই বাড়ির সবাই ওর শ্বশুর বাড়ির লোকজন, আর তাদের ছোট গ্রামের সবাই শ্বশুর বাড়ির কুকুরকেও আপনি বলে ডাকে, ননদ এবং দেবরকেও, বয়সে ছোট হওয়া সত্ত্বেও। এটা দিয়ে নাকি আলাদাভাবে সম্মান প্রদর্শন করা হয়। তন্নি অবশ্যই কাউকে অসম্মান করবে না। সে প্রথমে গেল নূরজাহানের কক্ষে। কেবল ত্রিনয়ের সাথে কথা বলা বাদে হবু নববধূর কোনো চিহ্ন পর্যন্ত তার মধ্যে দেখা যায় না। সে চেঁচিয়ে উঠল, সুন্দরী, ও সুন্দরী। নূরজাহান বিছানায় বসে পান সাজাচ্ছেন।
উনি তন্নিকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠলেন নিজেও। সতীন রে মাগি 2 দিন পর তোর বিয়া হইব, একটু তো শরম রাখ বেহায়া। এক দেশের গালি আরেক দেশের বলি, নূরজাহানের স্বভাব। এই একটা বিশ্রী গালি না দিলে ওনার শান্তি লাগে না। তন্নি এসে বিছানায় বসলো, একটা পান হাতে তুলে সেটা শুকেই মাথা ঘুরিয়ে বিছানায় পড়ে গেল। চোখ মুখ উল্টে এলো, শুধু একটু ঘ্রাণেই। নূরজাহান দেখছেন সবটা। তন্নি হাত পা ছেড়ে দিল। সতীন ডাকবা না, আমার জামাইয়ের এক ভাগও তোমার দেব না। পানের গন্ধে অজ্ঞান হইয়া যাও, বাসর ঘরে পান খাইবা কেমনে? তন্নি লাফিয়ে উঠে বসলো। পান খেতে হয়? যা আমি খাবো না। নূরজাহান মুখে রস ফেলে দিয়ে ঠোঁট বাঁকালেন। জামাইরে বলিস। তন্নি আবারও কতক্ষণ চুপচাপ ভাবতে বসলো। তারপর মাথা নামিয়ে নিল নিচে। পান একটা মারাত্মক জিনিস। গন্ধ শুকেই তার বুকের শ্বাস থেমে যায়। খাবে কিভাবে? আচ্ছা থাক, সেসব অনেক দূরের ব্যাপার। আপাতত যেটার জন্য এসেছে সেটা সমাধান হোক। সে জিজ্ঞেস করলো, বুড়ি, তুমি দাদাকে কি ডাকতে? নূরজাহান সদ্য ষোড়শীর ন্যায় লজ্জা পেলেন। মাথাটা নামিয়ে মিনমিন করে বললেন, বইরা। তন্নি রেগে গেল কথা শুনে। আরে বা, এটা বলিনি। আপনি করে বলতে নাকি তুমি করে? ওনার লজ্জা শেষ। তিনি সব ভুলে হতভম্ব হয়ে আওড়ালো, মুখের ভাষা ঠিক কর মাগি। বিষয়টা এমন হলো, এক চোর আরেক চোরকে বলছে চুরি করিস না। অবশ্য তন্নি কখনো খারাপ ভাষা বলে না, আজকে বের হয়ে গেছে, ওটা আর ফেরত নেওয়া যাবে না। সে মনে মনে তওবা করলো, তারপর মুখ ভেঙচি কাটলো। ওরে ফেরেস্তা আমার, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। শ্বশুর বাড়ির সবাইরে আপনি কইরাই ডাকতে হয়। বলদি আমি তো দাদার 9 বছরের ছোট ভাই, কেউ আপনি কইরা ডাকতাম, ভাইজান ডাকতাম। অত ছোট ছেলেকে? তন্নির গলায় আশ্চর্যতা। নূরজাহান বললেন, হ্যাঁ, তোর দাদারেও আপনি বইলাই ডাকতাম। সাথে বাড়ির পাড়া প্রতিবেশী এক ননদ ছিল, 6 বছর বয়স। ওর মরিচের মতো পিচ্চিকেও পর্যন্ত আফা ডাকতাম, বলতাম আফা আছেন। ধুর। বলেই তন্নি সেখান থেকে চলে এলো। তার মাও আজীবন বাবাকে আপনি বলেই ডাকে। বাকি আছে এখন শিলা। তন্নি ডাকে, মোহনা। মোহনা এসে এক বাক্যে হাজির। ও আদেশ করলো, শিলাকে গিয়ে বলবি আপা ডাকে, যা। শিলা এলো আরো 25 মিনিট পর। তখন তন্নির মুড চলে গেছে, রাগ এসে পড়েছে গায়ের আনাতে কানাচে। ওরা দুজন মিলে বসলো বিশাল জাম্বুরা গাছের শিকড়ে। বিশাল লম্বা লম্বা শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আশপাশ পর্যন্ত। শিলা জিজ্ঞাসা করে, ডাকলি কেন? তন্নি প্রশ্ন করলো উল্টে। তোদের তো বাগদান শেষ, তুই তোর জামাইরে কি বলে ডাকিস? বিনিময়ে শিলাও হঠাৎ লজ্জা পায়। মুখটা নামিয়ে নিতেই তন্নি খাবলে ধরল, চোখ কুচকে বলল, লজ্জা পড়ে, আগে বল আপনি না তুমি? শিলা ভেঙচি কাটল। এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আপনি করে ডাকি। শোন, আপনি ডাকি সম্মান বেশি। তাহলে কি তুমি ডাকে ভালোবাসা বেশি? শিলা নিজেও উত্তর জানে না। ওরা মূলত ঠিকঠাক কথাবার্তাই জানে না। তন্নি ঠিক করলো সে ওর বরকে জিজ্ঞেস করবে, তাহলেই হবে। ওনার অনেক বয়স, নিশ্চয়ই সব জানেন। তন্নি শিলার কাঁধে মাথা রাখলো। ত্রিনয়ের কথা ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। ইস, কেমন অদ্ভুত অনুভূতি। সদ্য জন্মানো কচুরিপানার মতো তার অনুভূতি হাওয়ায় দোল খায়, তারপর বাতাসের তালে ছড়িয়ে পড়ে শরীরের আনাচে কানাচে। বেশি আলোড়ন সৃষ্টি হয় বুকটায়, হুটহাট থেমে যায় সেটা। তন্নি হাসে, আস্তে করে বলে, আমার হবু জামাইটা খুব সুন্দর না রে শিলা? জাম্বুরা গাছের মগডালে বসে থাকা শালিকটা জানায়, হ্যাঁ, তোর চোখে তোর জামাই আজীবন সুদর্শন থাকুক, তোদের একটা সুখ দুঃখের সংসার হোক। তারপর দিঘির শান্ত জলের ওপর বিশাল একটা কাঁঠাল পাতা পড়লে সেখানে ঢেউ ওঠে। সেই খেলানো ঢেউ সারা দিকে জুড়ে ছড়িয়ে যায় তন্নির ভালো লাগার মতো। বিয়ে কথাটায় এত মাধুর্য কেন? কেন এত ভালো লাগা? কেউ সেখানে মধু লাগিয়েছে বুঝি? নাকি অপরিচিত দুটো আত্মা এক হয় বলেই এত মিষ্টতা সেখানে?